আজকের ভিডিওতে আলোচনা করব আনোয়ার আলীর যে ভার্ডিক্টটা বেরিয়েছে সেটা বেরোনোর পর যে ইস্টবেঙ্গল এফসি কত বড় রাম ঠকা ঠকেছে দিল্লি এফসির কাছে সেটা নিয়েই আলোচনা করব। তো শুরু করা যাক। দেখুন, দিল্লি এফসির যে ম্যানেজার তিনি ইস্টবেঙ্গল এফসিকে পুরোপুরি রাম ঠকা ঠকিয়ে দিয়ে চলে গিয়েছেন। দেখুন, যখন আনোয়ার আলী এই মোহনবাগানের সঙ্গে যে কন্ট্রাক্টটা টার্মিনেট করে তখন অনেক ইস্টবেঙ্গল ফ্যান্সই বলেছিল যে না, এটা একদম সঠিক প্রসেসে করা হয়েছে। কিন্তু আমরা তখন বারবার বলেছিলাম যে না, আনোয়ার আলী যেটা করছে সেটা কিন্তু জাস্ট হবে না, আনজাস্টই আসবে, কারণ তিনি অনিয়ম করেই কিন্তু এই চুক্তিটা টার্মিনেশন করছেন। যার ফলে মোহনবাগান তাকে এনওসি দিতে কিন্তু প্রথম থেকেই অনিচ্ছুক ছিল। তারপরে সে পিএসসি মুভ করেছিল। কিন্তু এর আগের ঘটনা কী দেখুন, দিল্লি এফসি কিন্তু আনোয়ার আলীকে নিয়ে বিভিন্ন ক্লাবকে অফার করেছিল, কিন্তু প্রত্যেকটা ক্লাবই বুঝতে পেরেছিল তার যে সমস্ত প্রপোজালগুলো ছিল সেগুলো শুনে যে সেই ক্লাব কিন্তু ফেঁসে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এফসি সমস্ত রকম যে শাস্তির ব্যাপারগুলো এসছে এইসবগুলোকে মাথাতে অতটা গুরুত্বভাবে নেয়নি। তারা একবারে দিল্লি এফসির কথাতে রাজি হয়ে গিয়েছিল। এর পেছনে কারণ কি দেখুন, গত কয়েকটা সিজন ধরে আনোয়ার আলী ভালো খেলছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা ভালো ডিফেন্ডার, একমাত্র ধরতে গেলে ভারতের 1 নম্বর ডিফেন্ডার। প্লাস ইস্টবেঙ্গল এফসি বিগত কয়েক বছর থেকে আইএসএলে কিন্তু সেইভাবে কোনো রকম সাফল্য তাদের আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে সমর্থকদের মনে তো একটা ক্ষোভ আছে। এবার যদি মোহনবাগান তাদের মেন প্রতিদ্বন্দ্বী ক্লাব, সেই ক্লাব থেকে তাদেরই যদি একটা সেরা ডিফেন্ডারকে বা সেরা প্লেয়ারকে ইস্টবেঙ্গল এফসি সই করাতে পারে, তাহলে ইস্টবেঙ্গল এফসি ফ্যানদের কাছে ক্লাব কর্তাদের মুখটা অনেকটাই রক্ষা হয়ে যাবে। এটা একটা বড় ব্যাপার ছিল, যেটাকে ইস্টবেঙ্গল এফসির এই যে দুর্বলতার জায়গাটা, এই জায়গাটাকে দিল্লি এফসি খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল। দিল্লি এফসি কিন্তু মুম্বাই সিটি, উড়িষ্যা এফসি এবং বহু ক্লাবকেও এই প্রপোজাল দিয়েছিল, কিন্তু কোনো ক্লাবই এই প্রপোজালে রাজি হয়নি। এবার ইস্টবেঙ্গল ভুলটা কোথায় করেছে আর ইস্টবেঙ্গল ফ্যানরা এবার ভুলটা কোথায় করছে, যে দেখুন, যদি দেখা যায় তো দিল্লি এফসি তো প্রথম থেকে বলে এসেছিলো যে যদি কোনো রকম এই পিএসসির মুভ হওয়ার পর যদি কোনো রকম কোনো শাস্তি আসে, তাহলে কিন্তু দিল্লি এফসি কোনো রকম কম্পেনসেশনের পয়সায় কিন্তু দেবে না, বা পয়সা দেবে না। তো ইস্টবেঙ্গলের এখানে বোঝা উচিত ছিল যে দিল্লি এফসি এই দাবিটা করছে, তার মানে এর পরে হয়তো পিএসসি থেকে মোটা অ্যামাউন্টের একটা ফাইনও করা হতে পারে, আনোয়ার আলী ব্যান্ড হতে পারে। কিন্তু ইস্টবেঙ্গল এফসি সেটা মাথাতে খেলায়নি। দ্বিতীয়ত ব্যাপার যেটা করেছে দেখুন, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু বুঝতে পেরেছিল পরবর্তী ক্ষেত্রে যখন পিএসসি মুভ হয়ে যায়, যখন ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি একটা করে পার্টি হয়, তখন ইস্টবেঙ্গলও খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। তারা হয়তো এখন ফ্যানদের কাছে সেটা স্বীকার করতে চাইছে না, বাট তারা কিন্তু খুব ভালোভাবে বুঝেছিল যে একটা মোটা অঙ্কের জরিমানা কিন্তু খেতে পারে। সেই জন্য আনোয়ার আলীকে যে চুক্তিটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিশাল বড় একটা চালাকি করা হয়েছে। সেখানে মাইনেটা কম দেখিয়ে বোনাসের সংখ্যাটাকে বেশি দেখানো হয়েছে। এটাও কিন্তু পিএসসির যে কমিটি তারা কিন্তু এটা উল্লেখ করেছে। তো এখান থেকে সব চালাকিগুলো কিন্তু ধরা পড়ে যাচ্ছে। আর যে দিল্লি এফসি এই ডিলটা করিয়ে তারা কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট কামিয়ে দিয়ে চলে গিয়েছে। প্রথমত দেখুন, তারা এই যে জরিমানা, তার মধ্যে তারা থাকবে না, এটা তো কন্ট্যাক্ট করেই নিয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে। মাঝখান থেকে একটা ট্রান্সফার ফি সেটাও পেয়ে গিয়েছে। দিল্লি এফসির একটাই লস হয়ে গেল, যেটা মোহনবাগান তাদেরকে আনোয়ারকে আনার জন্য যে ট্রান্সফার ফিটা দিয়েছিল সেই টাকাটা তাদেরকে ব্যাক করতে হবে। এখন জানি না, যদিও দিল্লি এফসি বলেই দিয়েছে যে এই ফাইনের মধ্যে তারা কোনো টাকা দেবে না। এখন ইস্টবেঙ্গল কী করবে, সেই টাকাটা গোটাটাই পে করবে নাকি দিল্লি এফসির কাছ থেকে কোনো রকমভাবে এই পয়সাটা আদায় করতে পারবে, এখন সেটা পরের ব্যাপার। আর ইস্টবেঙ্গলের যেসব ফ্যানরা বলছিল যে এই চুক্তিটা একদম নিয়ম মাফিকভাবে করা হচ্ছে, এটা ফিফাতে আছে, ফিফা রুলস গাইডলাইন লেখা আছে। তো দেখুন, এআইএফএফ তারা কিন্তু এই যখন আনোয়ারের সঙ্গে মোহনবাগানের এই চুক্তিটা হয় 4 বছরের, তখন কিন্তু তারা এআইএফএফ
ইন্ডিয়ান ডোমেস্টিক লেভেলের যে নিয়মগুলো আছে সেখানে কিন্তু এই জিনিসটাকে এখনও অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করেনি। আর এটা অ্যাপ্লাই করবার জন্য ফিফা কিন্তু 2025 সাল পর্যন্ত সময় দিয়ে রেখেছিল। তো এখন যদি আনোয়ার আলী ফিফাতেও মুভ করে তাতে এআইএফএফেরও কোনো ক্ষতি হবে না, মোহনবাগানেরও কোনো ক্ষতি হবে না, কারণ তখনকার নিয়ম অনুযায়ী যেটা ছিল সেই অনুপাতে কিন্তু আনোয়ার আলীকে দলে নেওয়া হয়েছিল। আর আনোয়ার আলী আজ যদি বুঝতে পারছে যে না 1 বছরের চুক্তি লোন ডিল হয়, সেটা 4 বছরের হয় না, তাহলে সে তখন কেন ফিফার গাইডলাইন দেখে যে মোহনবাগানের সঙ্গে যে চুক্তিটা স্বাক্ষর করেছিল সেটা করেনি। এখান থেকে খুব স্পষ্ট হচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি তারা জেনে শুনেই এই রিস্কটা নিয়েছে। আর যে দিল্লি এফসি খুব বিজনেস মাইন্ড খাটিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসিকে পুরোপুরিভাবে ফাঁসিয়ে নিয়েছে। এবার এখন ইস্টবেঙ্গলের যেসব ফ্যান্স তারা দাবি করছে যে টাকা পয়সা আমরা কিছু দেবো না, এখানে ওখানে মুভ করবো। দেখুন, টাকা না দেবেন না, এখানে ওখানে মুভ করবেন, কোনো ব্যাপার নেই। মোহনবাগান এগুলো নিয়ে কোনো অ্যাপ্লাই করবে না, কারণ মোহনবাগান জানে টাকাটা দিতে যত দেরি হবে মোহনবাগান সুদ হিসাবে টাকাটা আরও বেশি পাবে। তাই এখন যারা বলছেন যে ইস্টবেঙ্গল 1 টাকাও দেবেন না, যা পারেন করলেন করুন, এতে অসুবিধা মোহনবাগানের কিচ্ছু নেই। টাকা যত দিন পড়ে থাকবে মোহনবাগান তত বেশি টাকা পাবে, আর যতদিন টাকা দিতে দেরি করবে ততদিন কিন্তু আনোয়ার আলী মাঠে নামতে পারবে না। এতে আখের যা লস হবার সেটা ইস্টবেঙ্গলেরই হবে। এবং ইস্টবেঙ্গল তো প্রথমত যে বিষটা খেয়ে ফেলেছে সেটা তো হচ্ছে আনোয়ার আলীর বিষ। সেখানে একটা প্লেয়ারকে সই করাতে যে এখন ইস্টবেঙ্গলের মোটামুটি কম করে 40 কোটি টাকার মতো খরচায় পড়ছে, তার মধ্যে আবার 4 মাস আনোয়ার আলী ফুটবল থেকে ব্যান্ড হয়ে আছে। ভাবুন ইস্টবেঙ্গল ফ্যানরা যে একটা প্লেয়ারকে, ডোমেস্টিক লেভেলের প্লেয়ারকে সই করাতে যেয়ে কত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল ক্লাব। আপনারা ক্লাবের ফ্যান, আপনাদের উচিত এই সমস্ত নেগেটিভ দিকগুলো তুলে ধরা, তা না করে আপনারা কিন্তু ভুলভাল তর্ক করে যাচ্ছেন। আইনের পথেই চলছে। দেখুন, আপনাদের জানার সাপেক্ষে একটা কথা বলে রাখি, আনোয়ার আলীকে শুধু 4 মাস ব্যান্ড করা হয়েছে, মানে যেদিন থেকে আজ থেকে বা কাল থেকে যে নিয়মটা লাগু হয়ে গেছে এটা নয়। 4 মাস ক্লাব ফুটবল মরশুম ব্যান্ড, মানে মাঝখানে যেগুলো আন্তর্জাতিক ফ্রেন্ডলির জন্য যেসব ব্রেকগুলো আসবে তখন কিন্তু সেই টাইমটাকে এই ব্যান্ডের মধ্যে ধরা হবে না। তো ইস্টবেঙ্গল ফ্যানদেরকে বলবো একটা কথাই, যে দেখুন ক্লাব ভুল করেছে, অনেক বড় ভুল করেছে, তো সেটা নিয়ে ক্লাব কর্তাদের দায়ী করুন, সঠিকটা বলতে শিখুন। দেখুন, মোহনবাগানও কিন্তু দীপক টাংরিকে ছেড়ে প্রীতম কোটালকে নেবার জন্য উঠে পড়ে লেগেছিল। ফ্যান্সরা অনেক রকমভাবে প্রতিবাদ জানায়, ক্লাব কর্তারা তাদের ভুল বুঝতে পারে। সেরকমভাবে অপোনেন্ট ক্লাবকে দায়ী না করে নিজেরা নিজেদের ক্লাবের ভুলটা তুলে ধরুন। এই ভিডিওটা এই পর্যন্তই, তো ধন্যবাদ।